আজকে আমরা পড়ানো শুরু করব তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র প্রথমেই একটি গল্প বলে নেই। মাইকেল ফ্যারাডে, তোমরা নামটি নিশ্চয়ই কোথাও না কোথাও শুনে থাকবে। তড়িৎ ক্ষেত্র নিয়ে উনি ব্যাপক কাজ করেছে। মাইকেল ফ্যারাডে একটি গবেষণা করে, আহ, একটি পরীক্ষা করেন। পরীক্ষাতে দেখে যে ধরো একটি সাদা কাগজ অথবা যে কোনো জিনিস হতে পারে, এর মধ্যে যখন অসংখ্য ছোট ছোট তড়িৎ পরিবাহী অর্থাৎ চুম্বকে আকর্ষিত হয় এরকম বস্তু যখন ছড়িয়ে রাখা হয় এবং কাগজের নিচে একটি চুম্বককে যখন খুব দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে অর্থাৎ কাগজের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত খুব দ্রুত নিয়ে যাওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে মাঝখানের একটি অংশ এর চারপাশে এই চুম্বক পরিবাহীগুলো বা ধাতু পরিবাহীগুলো একটি নির্দিষ্ট আকার ধারণ করে এবং প্রতি ক্ষেত্রে আকারটি ছোট এবং বড় হলেও আকারটি প্রায় দেখতে একই রকম থাকে। তখন এই পরীক্ষা থেকে তিনি তড়িৎ ক্ষেত্র আবিষ্কার করে। তড়িৎ ক্ষেত্র হচ্ছে আহিত বস্তু। আচ্ছা, আহিত বস্তু মানে কি? কোনো পদার্থের ধনাত্মক বা ঋণাত্মক আধান কম বা বেশি হওয়ার ফলে বস্তুটি যে ধনাত্মক অথবা ঋণাত্মক আধানে চার্জিত হয় বা যে অবস্থায় পরিণত হয় সেটি হচ্ছে আহিত অবস্থা। তাহলে আহিত বস্তুর চারপাশে এর যে প্রভাব, অর্থাৎ ধরো এই বস্তুটা আমাদের ধনাত্মক আধানে আহিত আছে এবং এর চারপাশে এটি আহ চুম্বক বা আকর্ষণ বলের কারণে যে ছোট ছোট কণাগুলোকে যে নিজের দিকে নিয়ে আসছে, চারপাশ থেকে নিজের দিকে নিয়ে আসছে, অর্থাৎ এর যে একটা প্রভাব, যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিস্তার করছে, সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ আহ, বস্তুটি আহ, আহিত বা চার্জিত বস্তুটি এর চারপাশে যে অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো এই কাগজের মধ্যে এইখানে যদি আমি একটা ছোট ধাতু অথবা যে কোনো একটি বস্তু রাখি যেটি এর মধ্যে আকর্ষণ ক্ষমতা রাখে, তাহলে এর মধ্যে এই দুটি বস্তুর মধ্যে বা দুটি পরিবাহী আহ, আহিত বস্তুর মধ্যে যে শক্তি বা বল কাজ করবে সেটি হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু রিক্যাপ করি। তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে আহিত বস্তুর যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবং তড়িৎ তীব্রতা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটি বস্তু রাখা হয় তাহলে এর মধ্যে যে বল কাজ করবে সেটি হচ্ছে আমাদের তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতাকে প্রকাশ করা হয় E is equal F K ইন্টু F বাই কিউ। আচ্ছা, কে হচ্ছে কনস্ট্যান্ট, 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, যেটিকে আমরা কিছুক্ষণ আগেই সি দ্বারা প্রকাশ করেছিলাম। এফ এফ হচ্ছে বল। তাহলে আমাদের দ্বিতীয় বস্তুটা রাখার পরে যে বল কাজ করেছে সেটি হচ্ছে আমাদের এফ। এবং কিউ কিউ হচ্ছে আধান, ঠিক কতটুকু আধান বা চার্জিত অবস্থা সেখানে কাজ করেছে বা করেছিল সেটি হচ্ছে কিউ। এখন চলো, আমাদের পরবর্তী টপিক হচ্ছে তড়িৎ বলরেখা। আচ্ছা, আমরা এই চিত্রে আবার ফেরত আসি। এখানে দেখো আমি যে আধান বা আমি যে রেখাগুলো এঁকেছিলাম এটি হচ্ছে তড়িৎ বলরেখা, অর্থাৎ যে নির্দিষ্ট আকার প্রকাশ করে সেটি হচ্ছে তড়িৎ বলরেখা। এবার চলো একটু সুন্দর করে এঁকে নিই। ধরলাম এটা পজিটিভ, তাহলে তোমরা সবসময় মনে রাখবে যে যখন বলরেখা আঁকবে তখন পজিটিভ যদি দাও তাহলে অ্যারোগুলো বাহিরের দিকে যাবে, অর্থাৎ পজিটিভ থেকে শক্তি সবসময় বাহিরের দিকে যাবে, এবং যখন এটি নেগেটিভ হবে অর্থাৎ ঋণাত্মক আধান হবে তখন এটি ভিতরের দিকে অর্থাৎ অ্যারোটা উল্টে যাবে। আরেকবার আমি নেগেটিভটাকে আঁকছি। আচ্ছা, আর কি বলেছিলাম যে যদি পজিটিভ হয় তাহলে শক্তি বা আধানগুলো বাহিরের দিকে অ্যারো হিসেবে থাকবে, আর যদি নেগেটিভ হয় তাহলে ভিতরের দিকে। এখান থেকে আমরা বলতে পারি বা তোমরা মনে রাখতে পারো যে পজিটিভ বাহিরের দিকে এবং নেগেটিভ ভিতরের দিকে শক্তি আসবে বা যাবে, এবং
এই দুইটাকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি, ধরো আচ্ছা, তাহলে পজিটিভ কি করবে, এটার দিকে, আর নেগেটিভ, আচ্ছা, পজিটিভ এইদিকে, নেগেটিভ ভিতরের দিকে। তোমরা চিত্র আঁকার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে আহ, এই বলরেখা, ধরো এই প্রথম বলরেখাটি, যদি আমি এটার কথা চিন্তা করি তাহলে এটা এটার সাথে মিলিত হয়েছে, এই বলরেখাটি অন্য আরেকটির সাথে কিন্তু স্পর্শ করেনি। তোমরা চিত্র আঁকার সময় সবসময় এই জিনিসটা খেয়াল রাখবে, বলরেখা একটি অপরটির সাথে থাকবে, একাধিকগুলোর সাথে কখনোই স্পর্শ বা মিলিত হবে না। এবং যদি পজিটিভ পজিটিভ হয়, তাহলে কি হবে, যে এটি বিপরীত দিকে চলে যাবে। Sorry, এটা, হ্যাঁ, আচ্ছা, পজিটিভ পজিটিভ হলে একে অপর থেকে বিপরীত দিকে বিপরীতমুখী চলে যাবে। তাহলে আমরা বলরেখার নিয়ম বলতে পারি যে পজিটিভ বলরেখা সবসময় পজিটিভ থেকে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মকের দিকে ধাবিত হবে, এবং পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে, এবং পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে বা বিপরীত দিকে যাবে। এবং বলরেখাগুলো একটি অপরটির সাথে আহ, বলরেখা একটি অন্যটির উপরে যাবে না। আচ্ছা, তাহলে একটু রিক্যাপ করে নিই যে বলরেখার নিয়ম কি কি। বলরেখার নিয়ম হচ্ছে, বলরেখা সবসময় পজিটিভ থেকে, এই যে এখান থেকে দেখতে পারো, আহ, বলরেখা সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, এই যে এখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। আর পজিটিভ পজিটিভ অর্থাৎ একই ধর্মী যদি হয় এবং যদি নেগেটিভ নেগেটিভ হয়, তাহলে একটি অন্যটির বিপরীত দিকে চলে যাবে। এবং বলরেখা একটির উপরে অন্যটি কখনোই হবে না, মানে একাধিক রেখা কখনো, এখানে যদিও আমারটা অনেক হিজিবিজি হয়ে গেছে, ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না, কিন্তু এরপরও বলরেখা কখনো একটি অপরটির উপরে যাবে না। তাহলে আচ্ছা, ইলেকট্রিক পোটেনশিওমিটার বা পটেনশিয়াল। আচ্ছা, তোমরা প্রথমে একটি জিনিস, আচ্ছা, ধরো এই তিনটি আমাদের গ্লাস, এবং উপর থেকে পানি দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রথম গ্লাসটির মধ্যে পানি দেওয়া আছে, এবং গ্লাসটিতে দুই পাশে দুটি ছিদ্রের মাধ্যমে অন্য দুটি গ্লাসের উপরে পানি যাচ্ছে। তুমি খেয়াল করে দেখো, একটি একটি ছিদ্র আছে একদম নিচের দিকে এবং অন্যটি আছে উপরের দিকে। আচ্ছা, বলতো, পানিটি যদি এখান থেকে ঢালা হয়, তাহলে কোন গ্লাসটিতে আগে পানি যাবে? অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এইখানে ছিদ্রটি আছে নিচে, তাহলে পানিটি আসলে আগে এই ছিদ্র দিয়ে পানি আসবে। তাহলে সর্বপ্রথমে এই গ্লাসটিতে পানি আসা শুরু হবে, তারপরে হচ্ছে এই গ্লাসে পানি আসবে। তাহলে দেখা যাচ্ছে যে এই গ্লাসটি হয়তো বা অর্ধেক পানি দ্বারা পূর্ণ হতে হতে এই গ্লাসটি সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ হবে। এখন বলো তো কারণ কি? আগে সর্বপ্রথম নিচের দিকেই আসবে, অর্থাৎ নিচে থেকে বা নিচু থেকে উপরের দিকেই যাবে। তাহলে এই গল্প থেকে আমরা এটা ক্লিয়ার যে পানি বা নিচু স্থান থেকেই আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক পটেনশিওমিটারেও অনেকটা এরকমই, যে ধরো তাপমাত্রার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে একটি বস্তু গরম আছে এবং অন্য একটি বস্তু ঠান্ডা আছে,
এবং এই দুটোর মধ্যে যদি একটি সংযোগ স্থাপন করা হয়, তাহলে গরম বস্তুটি আস্তে আস্তে ঠান্ডা এবং ঠান্ডা বস্তুটি আস্তে আস্তে গরম হবে। এখানে গরম বস্তুটি কিন্তু তার তাপমাত্রা হারাবে, কারণ হচ্ছে সে আহ, কম তাপমাত্রার বস্তুতে তাপ দেওয়ার কারণে কিন্তু তার তাপটি হারাচ্ছে। ঠিক একইভাবে আমাদের পটেনশিওমিটার বা ইলেকট্রিক পটেনশিয়ালও একইভাবে তাদের তাপমাত্রা বা একই স্থান থেকে চার্জ অন্য স্থানে প্রদান করার কারণে এটি চার্জের মান কমবে বা বাড়বে। আচ্ছা, যদিও বাড়ে না। পটেনশিয়ালকে ভি ইজিক্যাল কিউ বাই সি দ্বারা প্রকাশ করা হয়, এবং আমরা জানি যে সি ইজিক্যাল আর বাই কে, এবং কে এর একটি মান আছে যেটি আমরা একটু আগেই দেখলাম, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে আমরা যদি এইখানে ভি এর জায়গাতে সি এর ভ্যালুটি বসাই কিউ ডিভাইডেড বাই আর বাই কে, তাহলে কে টি পরবর্তীতে উপরে উঠে যাবে, অর্থাৎ এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে জিনিসটা এরকম হবে কে বাই আর। তাহলে আমাদের ভি এর সূত্রটা আসে কিউ ডিভাইডেড বাই আর। আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাই, বিভব পার্থক্য। বিভব পার্থক্য হচ্ছে একক আধানকে অসীম দূরত্বের স্থান থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসার জন্য যে বল কাজ করে সেটি হচ্ছে তড়িৎ পার্থক্য। আসতে যে বল কাজ করে সেটি বিভব পার্থক্য। ধরো এটিকে আমরা ভোল্টেজ বা ইংরেজিতে ভোল্টেজ বা ভি দ্বারা প্রকাশ করে থাকি। তোমরা নিশ্চয়ই কোনো তড়িৎ কোষ বা ব্যাটারিতে দেখে থাকো যে 1.5 ভোল্ট, 1.5 ভোল্টের একটি ব্যাটারি বা কোষ। তার মানে এটির যে দুটো প্রান্ত আছে, একটি পজিটিভ একটি নেগেটিভ। তাহলে এটিতে আমরা যদি একটি সার্কিট বা বর্তনী গঠন করতে চাই বা একটি লাইট বা বাতি জ্বালাতে চাই, তাহলে এর মধ্যে 1.5 ভোল্ট বা বিভব পার্থক্যের বল কাজ করে। সেই জন্য এটির বিভব পার্থক্য হয় 1.5। তোমরা ধরো একটি গল্প যদি বলি, যে আমরা সাধারণত ইলেকট্রিক শক এর সাথে পরিচিত। ওই সময় কি হয় যে তোমার শরীরের যে বিভব পার্থক্য খুব অল্প পরিমাণে একটা বিভব পার্থক্য, খুব অধিক একটি বিভব পার্থক্যের সংস্পর্শে যখন আসে, তখন তোমার মধ্যে একটি সার্কিট বা বর্তনী গঠন করে, যার কারণে তুমি শক অনুভব করো। আচ্ছা দেখো তো, এখানে বললাম কি যে একটি অধিক বিভব আরেকটি হচ্ছে অল্প বা কম। এই অধিক থেকে কমে আসে। তাহলে আমরা কি বললাম, যে আমরা একটু আগেই দেখলাম যে পটেনশিওমিটারে বা পটেনশিওতে কি হয়, যে এটি গ্লাসটিকে প্রথমে নিচু স্থান বা যেখানে কম, উঁচু থেকে যেখানে কম সেখানে নিচের দিকে আসতে থাকে। এইখানেও দেখো যে অধিক বিভবটা নিচু বিভবের দিকে আসতে থাকে। এটি বিভব পার্থক্যের সাথে পটেনশিয়াল একটি সম্পর্ক আছে। আহ, বিভব বিভব পার্থক্য অধিক থেকে নিচু, যেমন ধরো পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসতে যে কাজটা হয় সেটি হচ্ছে আমাদের বিভব পার্থক্য। এবং পটেনশিওমিটারেও সেম কাজই হয়। তো এটির মধ্যে একটি আন্তঃসংযোগ আছে। আহ, এবার চলো আমরা আমাদের পরবর্তী টপিকে এই বিভব পার্থক্য নিয়ে তোমরা পরবর্তী অধ্যায়, অর্থাৎ স্থির চলতরিতের মধ্যে আরো বিস্তারিত জানতে পারবে। এখন আপাতত তোমরা ধরতে পারো যে একটা চার্জিত বস্তু
ধনাত্মক চার্জ এবং আরেকটি ঋণাত্মক চার্জিত বস্তু, এই দুটোর মধ্যে সংযোগ বা পরিবাহী দ্বারা কানেকশন যদি দেই, তাহলে এই ধনাত্মক চার্জ আস্তে আস্তে ঋণাত্মক চার্জের মধ্যে দিয়ে ধাবিত হবে। আমরা একটু আগেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে পড়েছি যে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের দিকে ধাবিত হয়। ঠিক একই প্রক্রিয়ায় এর মধ্যে পরিবাহীর মাধ্যমে যখন এটি করা হয়, তখন এই পটেনশিওমিটারের মাধ্যমে এটি বিভব পার্থক্যটি বের করা হয়, যে এর মধ্যে দিয়ে কতটুকু বল কাজ করছে। চলো আমাদের পরবর্তী টপিক ধারক। ধারক ধারকের ইংরেজি শব্দ হচ্ছে ক্যাপাসিটর। তোমরা ক্যাপাসিটরের সাথে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় পরিচিত বা নামটি আগে শুনেছো। ক্যাপাসিটর হচ্ছে দুটি পরিবাহী বস্তুর মাঝে যখন একটি অন্তরক পদার্থ, ধরো এই দুটি বস্তু এবং এর মাঝখানে একটি অন্তরক পদার্থ দিয়ে ধারক বা ক্যাপাসিটর বানানো হয়। এখন অন্তরক পদার্থটি হতে পারে বায়ু, কাঁচ, বায়ু, কাজ। এখন এই ধারকের কাজ কি? ধারক তোমরা যখন আরো উপরের স্তরে যাবে তখন এটি সম্পর্কে আরো বিস্তারিত যাবে। আমি আপাতত একটি গল্পের মাধ্যমে তোমাদের মনে রাখার চেষ্টা করি যে ধারক হচ্ছে খুব অল্প সময়ের জন্য কোনো একটি চার্জ স্টোর বা সঞ্চয় করে রাখতে পারে। কোষের মতো, এটি কোষ না, কিন্তু কোষের মতো খুব অল্প সময়ের জন্য একটি চার্জকে সঞ্চিত করে রাখতে পারে। ধরো এর দুটি প্রান্ত, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ। যখন তুমি এটিকে একটি কোষের সাথে সংযুক্ত করবে, তখন খুব সামান্য সময়ের জন্য এই নিজে একটি কোষের মতো করে শক্তিকে সঞ্চয় করে রাখবে এবং কিছুক্ষণ পরেই এটিকে ছেড়ে দিবে। পরবর্তীতে এটি আবার জিরো হয়ে যাবে। ধারক মূলত এই কাজই ব্যবহার করে থাকে। তোমরা আহ, যদি ছোটবেলায় গাড়ি বা কোনো মোটর, খেলনা গাড়িকে ভেঙে থাকো, তাহলে দেখবে যে মোটরের সাথে একটি ছোট্ট জিনিস, মোটরের সাথে এই যেরকম গোল একটা জিনিস দুই পাশে লাগানো থাকে, এটি হচ্ছে ধারক বা ক্যাপাসিটর। এর কাজ হচ্ছে এই মোটরের নয়েজ অথবা খুব সামান্য পরিবর্তন বা ছোট ছোট জিনিসকে পাওয়ারকে স্টোর করে মোটরকে একটি ভালো তড়িৎ পরিবাহ হতে তড়িৎ পরিবাহী করতে আহ, যখন এই ধারক ব্যবহার করা হয়, তখন মোটরের মধ্যে বা বিভব পার্থক্যটা খুব সুন্দরভাবে প্রবাহিত হয়। আচ্ছা, ধারককে ধারকের একটি সূত্র আছে। ধারকের সূত্রটি হচ্ছে ই। ধারককে ই দ্বারা প্রকাশ করা হয় হাফ সি ভি স্কোয়ার। এখানে সি বলতে আমরা একটু আগে যে কনস্ট্যান্ট পড়েছি, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, সি বলতে সেটি না। সি হচ্ছে চার্জ বা ক্যাপাসিটেন্স, ধারকত্ব, এবং ভি হচ্ছে বিভব পার্থক্য বা ভোল্টেজ। এবং ধারকত্বের ভ্যালু সবসময় মাইক্রো বা মাইক্রো আকারে থাকে। তো মাইক্রোকে তোমার 10⁻6 দিয়ে গুণ করে দিবে, এর ফলে এটি ফ্যারাডে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা একটি অঙ্ক করি, যে এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরকে 10 ভোল্ট 10 ভোল্ট বৈদ্যুতিক পটেনশিয়াল দেয়া হলে ধারকের সঞ্চিত শক্তি, অর্থাৎ ই এর মান কত, সঞ্চিত শক্তি বা এর মধ্যে ক্যাপাসিটেন্স কত। তাহলে আমরা, এটি হচ্ছে আমাদের সি এর ভ্যালু এবং এটি হচ্ছে আমাদের বি এর ভ্যালু। তাহলে আমরা প্রথমেই সূত্রটি বসাই, ই ইজ ইকুয়াল হাফ সিবি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি, সি এর ভ্যালু কত, 20 মাইক্রোফ্যারাড। তো মাইক্রো বলতে আমরা বলেছি যে মাইক্রো মাইক্রো থেকে ফ্যারাডে পরিণত করার জন্য 10⁻6 দিয়ে গুণ করতে হবে। এবং পরবর্তীতে আছে ভোল্ট, ভি 10। এখন এটি তোমাদের সচরাচর খুবই ভুল হয়ে থাকবে যে তোমরা স্কোয়ার দিবে না, যার ফলে তোমাদের ভুল হয়ে যাবে। তো এর একক ক্যালকুলেশন করার পরে এটি আসে 10⁻3। এবং ধারকত্ব এর ক্যাপাসিটেন্সকে একক হচ্ছে জুল। এবং তোমরা 10⁻3 হচ্ছে 1 মাইক্রো জুল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অঙ্কটি বুঝলাম। এবার আমাদের পরবর্তী টপিক, স্থির বিদ্যুতের ব্যবহার। স্থির বিদ্যুতের বেশ কিছু ব্যবহার আছে, যেমন ধরো ফটোকপি, ভেন্ডিগ্রাফ মেশিন, জ্বালানি ট্রাক, ইলেকট্রনিক্স, বজ্রপাত ও বজ্র নিরোধক, স্থির বৈদ্যুতিক রং স্প্রে। আচ্ছা, প্রথমে আমি নামগুলো লিখি। ফটোকপি অর্থাৎ ফটোকপি মেশিন, তারপর ভ্যান্ডি
জ্বালানি ট্রাক। এর মধ্যে আমরা ফটোকপি মেশিন সব কম বেশি সবসময় দেখে থাকি যে কোনো কিছু জেরক্স করার জন্য আমরা ফটোকপি মেশিন ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কি হয় যে উপরে আমরা যে কাগজটিকে ফটোকপি করার জন্য দেই, দেওয়ার পরে একটি স্ক্যানার সেটিকে স্ক্যান করে আমাদের যে অংশটুকুতে আমাদের লেখা আছে ঠিক মেশিনের মধ্যে সেই অংশগুলোকে পয়েন্ট করে একটি স্থির তড়িৎ নিক্ষেপ করা হয়। স্থির তড়িৎ জানো যে খুব অল্প সময়ের জন্যই থাকে। স্থির তড়িৎ যখন নিক্ষেপ করা হয়, স্থির তড়িৎ তখন এসে কালিটিকে ধরে রাখে। যার কারণে আমরা আমাদের যে অংশটুকুতে লেখা ছিল ঠিক ফটোকপিতে সেই অংশটুকুতেই কালি জমা হয়ে যায় বা কালি বসে যায়, যার ফলে আমরা একদম হুবহু একই জিনিস ফেরত পাই। তারপর এই ভেন্ডিগ্রাফ মেশিনের মধ্যেও সেই স্থির তড়িতের মাধ্যমেও কাজ করানো হয়। আর জ্বালানি ট্রাক, তোমরা নিশ্চয়ই দেখে থাকো যে জ্বালানি ট্রাক বা যেই ট্রাকগুলো জ্বালানি এক স্থান থেকে পেট্রোল পাম্পে নিয়ে যায়, দেখবে যে পিছনের দিকে একটি লোহার বল, একটি চেন অথবা শিকলের মাধ্যমে রাস্তা দিয়ে ঘষতে ঘষতে যায়। এর কাজ কি, যে ধরো ট্রাকের মধ্যে জ্বালানি থাকে এবং জ্বালানিতে যদি ছোট্ট একটি আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, তাহলে সম্পূর্ণ জ্বালানি পুড়ে পুরো ট্রাকটাই পুড়ে যাবে, আগুন ধরে যাবে। সেজন্য করে কি, যে একটি চেন বা শিকলের মাধ্যমে এটিকে মাটির সাথে স্পর্শ করে। যদি খুব সামান্য পরিমাণ স্থির তড়িৎ উৎপন্ন হয়, তাহলে সেটি এই চেনের মাধ্যমে মাটিতে স্পর্শ করবে, ফলে মাটিতে চলে যাবে, যার কারণে এটিতে আর কখনো আগুন ধরার সম্ভাবনা থাকে না। পরবর্তীতে হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স বলতে সেমিকন্ডাক্টর সাইটে যে ছোট ছোট অংশ বা যে কাজগুলো করা হয়, সেখানে হয় কি, যে আমাদের শরীরে শীতকালে খুব অনেক বেশি পরিমাণ স্থির তড়িৎ উৎপন্ন হয়। সেই সময় যদি আমরা সেমিকন্ডাক্টর সাইট বা ছোট ছোট আইসি ক্যাপাসিটর এগুলো নিয়ে কাজ করি, তখন এদের মধ্যে আমাদের শরীরের স্থির তড়িৎটা চলে যায়। এবং যদি কোনো কারণে সেটি শর্ট বা সংযুক্ত হয়, তখন এটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই ইলেকট্রনিক্সে খুব অল্প পরিমাণ বিভব পার্থক্যে কাজ করে, যার ফলে এটি নষ্ট হওয়ার খুব তীব্র চান্স থাকে। সেই জন্য এই ইলেকট্রনিক্সে যারা কাজ করে, তারা দেখবে যে হাতে একটি বেল্টের মতো ব্যবহার করে, অনেকটা রাবারের মতো। দেখে মনে হবে যে তাদের হাত বাঁধা, কিন্তু সে হাত বাঁধা না। এই হাতের যে বেল্টটি ব্যবহার করে, সে তার মাধ্যমে স্থির তড়িৎ মাটিতে চলে যায়, যার কারণে আধান সবসময় শূন্য হয়ে যায়। তারপর বজ্রপাত ও বজ্র নিরোধকে তোমরা দেখবে যে উঁচু বাসা বা উঁচু স্থানে বজ্রপাত বা বজ্র নিরোধের জন্য একটি রড বা আহ, তড়িৎ, যেটি হচ্ছে মাটির সাথে সংযুক্ত করা হয়, যেটি যদি কোনো কারণে সেই বাসার উপরে তড়িৎ আসে বা বজ্র পড়ে, তখন ইলেকট্রনটি বা সেই বিশাল বিভব পার্থক্যটি দ্রুত মাটিতে চলে যায়, যার কারণে সেই বাসা বা স্থানটি বজ্রপাত থেকে বেঁচে যায়। এরপরে হচ্ছে ওই স্থির বৈদ্যুতিক রং স্প্রে। তোমরা দেখে থাকবে যে আহ, যাতায়াত করার সময় দেখবে যে একটি স্প্রের মাধ্যমে অনেক জায়গায় রং করা হয়। সেক্ষেত্রে যে বস্তুটির উপরে রং করা হবে, সেখানে একটি নেগেটিভ বা ঋণাত্মক আধান সংযুক্ত করা থাকে, এবং যেই স্প্রের মাধ্যমে রং করা হয়, সেই নজলের একদম প্রথম সাইটে ধনাত্মক আধান প্রবেশ করানো হয়, যার ফলে ধনাত্মক আধান খুব দ্রুত ঋণাত্মক আধানের দিকে ধাবিত হয় এবং বস্তুটির উপরে রং সহ একটি প্রলেপ পড়ে যায়, যার ফলে খুব সুন্দর একটি রং বা রঙের মিশ্রণ হয়ে যায়। বা এর ফলে এবং এই এটি সাধারণত ইলেকট্রোপ্লেটিং এ ব্যবহার করা হয়, এবং এটি ব্যবহার করার একটি কারণ, যে যে স্থানে একবার রং করেছে সেই স্থানে দ্বিতীয়বার আর রং করে না, যার কারণে রংটি খুবই সুন্দর হয়। তাহলে আজকে আমাদের টপিক বা চলতরিতের অধ্যায়টি এখানে সমাপ্ত। আশা করি তোমরা ভালোভাবেই সবকিছু বুঝেছো।